জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। শুল্ক বসালে 2 মিনিটেই সমস্যার সমাধান, ট্রাম্প। 10 কোটি ডলারের সরকারি বাড়িতে উঠছেন জহুরান মামদানি। ইউরোপে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনকে দিতে আলোচনায় অগ্রগতি, শিগগিরই চুক্তি। মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করলেন ফ্লোরিডার গভর্নর। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়। রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকেও আরও 120 কোটি ডলার ঋণ দিবে আইএমএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি করতে বাধ্য করেছেন। এমন দাবি বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন যে শুল্ক আরোপের মাধ্যমে 2 মিনিটেই সমস্যার সমাধান সম্ভব। মূলত ভারতীয় পণ্যে শুল্ক আরোপের কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কৃষিখাতে আমদানি বৃদ্ধি মার্কিন উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারতীয় চাল আমদানির বিরুদ্ধে আগ্রাসী শুল্কনীতি গ্রহণ করা হতে পারে। ভারতীয় পণ্যে শুল্ক আরোপ হলে 2 মিনিটে সমস্যার সমাধান হবে বলেও তিনি জানান। এ সময় কানাডার সার নিয়ে আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণার সময় এসব মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চলমান বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া অবস্থায় মার্কিন কৃষকদের সুরক্ষায় শুল্কই সবচেয়ে কার্যকর পথ। তিনি ঘোষণা করেন, কৃষকদের সহায়তায় প্রশাসন 12 বিলিয়ন ডলার বরাদ্দ দেবে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্ক থেকেই তোলা হবে। তিনি বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ডলার নিচ্ছি। দেশগুলো আমাদের থেকে এমন সুবিধা নিয়েছে যা কেউ কখনো দেখেনি। এদিকে পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেশী দেশ মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘদিনের দ্বিপাক্ষিক পানি বণ্টন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাওনা পানি সরবরাহ করতে হবে, আর তেমনটা করতে ব্যর্থ হলে মেক্সিকোর উপর 5% শুল্ক আরোপ করা হবে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার নতুন ঠিকানা নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন। গত সোমবার তিনি নিশ্চিত করেছেন, তিনি ও তার স্ত্রী রামা দুয়াজি আগামী জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে স্থানান্তরিত হবেন। এর আগে মামদানি জানিয়েছিলেন, ভবিষ্যতের বাসস্থান সম্পর্কে তিনি এখনও কোনো সিদ্ধান্ত নেননি। মামদানি জানান, এই সিদ্ধান্তের মূল কারণ তার পরিবারের নিরাপত্তা। পাশাপাশি গ্রেসি ম্যানশনে থাকার ফলে তিনি নিউ ইয়র্কবাসীর জন্য তার অ্যাফোর্ডেবিলিটি এজেন্ডা, অর্থাৎ সাশ্রয়ী মূল্যের আবাসন ও জীবনযাত্রা বাস্তবায়নে আরও মনোযোগ দিতে পারবেন। তিনি বলেন, সিদ্ধান্তটি এসেছে আমার পরিবারের নিরাপত্তা ও ভোটদাতাদের প্রত্যাশা ভেবে। এখন নিউ ইয়র্কবাসীর এজেন্ডা বাস্তবায়নে মনোযোগ রাখব। ম্যানহাটেনের অ্যাস্টোরিয়া এলাকায় ভাড়া থাকা 1 বেডরুমের বাড়ি থেকে তিনি গ্রেসি ম্যানশনে উঠবেন। অ্যাস্টোরিয়ায় মাসে $2300 ভাড়া দিতেন মামদানি। গ্রেসি ম্যানশন নির্মিত হয় 1799 সালে এবং বর্তমানের মূল্য প্রায় $100 মিলিয়ন। 226 বছরের পুরনো এই প্রাসাদটি ম্যানহাটেনের ইয়র্কভিল নেবারহুডে ইস্ট এন্ড এভিনিউয়ের 88 স্ট্রিটে অবস্থিত এবং 1940-এর দশক থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রদের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জোহরান মামদানি আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন। ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করছে, কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, সোমবার 8 ডিসেম্বর লন্ডনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
এই বৈঠকে ভবিষ্যতে যুদ্ধরত ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর চাপ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিটিশ সরকারের একজন মুখপত্র জানিয়েছেন, জব্দ করা রাশিয়ার সার্বভৌম সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ধারণা করা হচ্ছে, শুধু যুক্তরাজ্যের ব্যাংকগুলোতেই রাশিয়ার প্রায় ৮ বিলিয়ন পাউন্ডের সম্পদ আটকা রয়েছে। বৈঠক শেষে জেলেন্সকি বলেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেন টিকে থাকতে পারবে না। প্রতিরক্ষা সহায়তা, নিরাপত্তা নিশ্চয়তা এবং শান্তি আলোচনার পরবর্তী ধাপ নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কিয়ার স্টারমার বলেন, ইউক্রেন ইস্যু এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং ইউরোপকে আরও কঠোরভাবে কূটনৈতিক চাপ ও সামরিক সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি হতে হবে ন্যায়সঙ্গত এবং স্থায়ী। তবে রাশিয়ার জব্দ সম্পদ ইউক্রেনকে দেওয়ার প্রশ্নে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে বেলজিয়াম। এই দেশটিতেই সবচেয়ে বেশি পরিমাণে রুশ সম্পদ গচ্ছিত আছে, কিন্তু রুশ সম্পদ মুক্তির বিষয়ে আইনি ও আর্থিক ঝুঁকির কথা উল্লেখ করে কিছু আপত্তি জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল কেয়ারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। টেক্সাসে গত মাসে নেওয়া একই ধরনের সিদ্ধান্তের পর তিনি এ ঘোষণা দিলেন। সোমবার ৮ ডিসেম্বর স্থানীয় সময় এক্সে প্রকাশিত এক নির্বাহী আদেশে কেয়ারের বিরুদ্ধে তিনি এই নির্দেশনা জারি করেন। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও একই তকমা দেওয়া হয়। প্রাদেশিক সরকার সন্ত্রাসী তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কেয়ার বা মুসলিম ব্রাদারহুড কোনোটিকেই বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি। ওই আদেশে ফ্লোরিডার বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা যেসব ব্যক্তি এদের সহযোগিতা করেছেন তাদের কোনো ধরনের চুক্তি, চাকরি কিংবা অর্থ বরাদ্দ না দেয়। গভর্নরের ঘোষণার পর ইমেলে পাঠানো এক বিবৃতিতে কেয়ারের কেন্দ্রীয় ও ফ্লোরিডা শাখা জানিয়েছে, গভর্নর ডিসেন্টিসের অসাংবিধানিক ও মানহানিকর ঘোষণার বিরুদ্ধে তারা মামলা করবে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কেয়ারের যুক্তরাষ্ট্র জুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা দিলে কেয়ার তার বিরুদ্ধেও ফেডারেল আদালতে আবেদন করে। মামলায় তারা বলে, এ ঘোষণা মার্কিন সংবিধানের পরিপন্থী এবং এর পক্ষে টেক্সাসের কোনো আইনগত ভিত্তি নেই। অন্যদিকে মিশর ভিত্তিক মুসলিম ব্রাদারহুড প্রায় ১ শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের নানা দেশে তাদের শাখা রয়েছে। সংগঠনটির নেতারা বলেন, বহু আগেই তারা সহিংসতা পরিত্যাগ করেছেন এবং নির্বাচন ও শান্তিপূর্ণ উপায়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করেন। তবে সমালোচকরা, বিশেষত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরকার সংগঠনটিকে হুমকি হিসেবে দেখে। ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। সোমবার ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হন, তল্লাশি অপারেশনের ওপর জোর দিতে হবে। বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোচবিহার একটি সীমান্ত জেলা। সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যায় না। বাংলাদেশ একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য। মমতা বলেন, উত্তরপ্রদেশের অনেকে উর্দু বলেন, পাকিস্তানিরাও উর্দু বলেন। পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। দুই পাশের বাসিন্দারা পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বলেন, অন্য কোনো রাজ্যের কোনো সংস্থা যথাযথ পদ্ধতি অনুসরণ না করে পশ্চিমবঙ্গে কাউকে গ্রেফতার করতে পারবে না। যদি কারোর নাম কোনো মামলায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়, তবে তার তদন্ত করা উচিত। আসাম থেকে কয়েকজনকে বিদেশি আইন অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছিল। ভোটার তালিকা নিবিড় সংশোধনের SIR সময় সব বিভাগকে বুথ স্তরের আধিকারিকদের BLO এর সঙ্গে সহযোগিতা করতে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেন যেন নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়। অনেক নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। অনেকে বাংলার বাইরে বিয়ে করেছেন। এছাড়া পরিযায়ী শ্রমিকদেরও সমস্যা রয়েছে।
রাজ্যের উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতায় মমতা লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা হিসেবে উল্লেখ করায় বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আপনারা যা মনে করেন তাই করেন। আগেও রাজ্যসভায় ঘোষণা করা হয়েছিল জয় হিন্দ, বন্দে মাতরম চলবে না। আমি শুনলাম তারা নেতাজি, গান্ধীজি, রামমোহনকে পছন্দ করেন না। আপনারা দেশের ইতিহাস জানেন? তারা বিজেপি কি বাংলার অবদান সম্পর্কে জানে? গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসাবে আরও $120 কোটি দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থাটি। মঙ্গলবার 9 ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড। নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সংক্রান্ত তথ্য দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর IMF-এর নির্বাহী বোর্ড দেশটিকে আরও $120 কোটি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হল, ঋণের এই অর্থের মধ্যে $100 কোটি নিয়মিত অর্থনৈতিক কার্যক্রম এবং বাকি $20 কোটি জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত অবকাঠামো নির্মাণ ও কর্মসূচিতে ব্যয় করতে হবে। এর আগে 2024 সালে 2 দফায় পাকিস্তানকে মোট $330 কোটি ঋণ দিয়েছিল IMF। শর্ত ছিল, আগামী 37 মাসে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে ইসলামাবাদ। সেই $330 কোটি সাথে যুক্ত হল নতুন এই $120 কোটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে IMF-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, IMF-এর এই ঋণ মঞ্জুর প্রমাণ করছে যে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে। সংস্কার কর্মসূচিতে সহযোগিতার জন্য পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরীফ। পাশাপাশি বিশেষভাবে প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেবকে। শেহবাজ শরীফ জানান, এই ঋণ প্রাপ্তির পেছনে মোহাম্মদ আওরঙ্গজেবের অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।